প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসটি ছিল 10:30টায় ক্লাস ছিল আমার, কিন্তু নেট সমস্যার কারণে নেটের দুর্বলতার কারণে আমার ক্লাসটি নিতে একটু দেরি হয়েছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস ছিল ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র। তো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমরা আজকে অমর 21 এই প্রবন্ধটি আলোচনা করব। অমর 21 এটি কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। তো অমর 21 এই প্রবন্ধটি লিখেন রফিকুল ইসলাম, সাহিত্যিক রফিকুল ইসলাম। তার জন্ম 1934 সালে, বর্তমান যেটা চাঁদপুর জেলা মতলব উত্তর থানাধীন কলাকান্দা গ্রামে। তার পেশা, তিনি আসলে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন। তার উল্লেখযোগ্য রচনা নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, ঢাকার কথা, শহীদ মিনার ইত্যাদি ইত্যাদি। আর তার বিশেষ পরিচিতি মূলত নজরুল গবেষক হিসেবে। তিনি আসলে একজন নজরুল গবেষক ছিলেন। তো শিক্ষার্থীরা, আমরা অমর 21 প্রবন্ধটি আলোচনা করব। তার আগে অমর 21 প্রবন্ধের যে মূল কথাগুলো সেটি আমরা একটু আলোচনা করে নিই। যে আমরা জানি অমর 21 অর্থাৎ 21 অমর হোক। এখানে 21 বলতে আমরা জানি সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে আমাদের একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেই ভাষা শহীদদের যে আত্মত্যাগ, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে আমরা আজকে বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারি। তো সেই বিষয়টি নিয়েই মূলত এই প্রবন্ধটি লিখেছেন। তো সেখানে আমরা জানি যে পাকিস্তান সরকার, তখন তো পাকিস্তান সরকারই ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটোই পশ্চিম পাকিস্তানের অধীনে ছিল। তো এক অর্থে বলা হতো পাকিস্তান। তো সেই পাকিস্তান পিরিয়ডে বা পাকিস্তানের সময় আমাদেরকে যে পূর্ব বাংলার যে মেজরিটি পার্সেন্ট মানুষের ভাষা বাংলা, সেটাকে তারা জোর করে পশ্চিম পাকিস্তানের যে মেজরিটি পার্সেন্ট মানুষের ভাষা উর্দু, সেটাকে চাপিয়ে দিতে চেয়েছিল। অর্থাৎ তারা চেয়েছিল যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সবার ভাষাই হবে উর্দু। যদিও পূর্ব পাকিস্তানের মানুষ উর্দু বুঝতো না, জানতো না, হয়তো পশ্চিম শতকরা 10% হয়তো বুঝতো বা 5% বুঝতো। তো সেখানে সেই জোর করে যে পূর্ব পাকিস্তানের অর্থাৎ আমাদের উপর যে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া, তার প্রতিবাদে যে মেডিকেল কলেজের ছাত্ররা বা অন্যান্য যারা সবাই যে বিক্ষোভে ফেটে পড়ে, তাদের সেই আন্দোলন, তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার যখন সেই ছাত্রদের মিছিলে গুলি করতে বাধ্য হয় বা গুলি করে যে তাদেরকে হত্যা করা হয়, আর আমাদের সেই রফিক, শফিক, সালাম, বরকত, শফিউল অনেকে যে শহীদ হয়, সেই ঘটনাটিকে কেন্দ্র করে মূলত এই অমর 21 প্রবন্ধটি লেখা হয়েছে। এই অমর 21 শীর্ষক প্রবন্ধের মহান ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা বলা হয়েছে এই কারণে যে যেখানে মেজরিটি পার্সেন্ট মানুষের মুখের ভাষা হলো বাংলা, তারা সেখানে তাদের অধিকার হরণ করে তাদেরকে উর্দু চাপিয়ে দেওয়া, সেটাকে মূলত বিশ্বাসঘাতকতা বলা হয়েছে। ফলে ছাত্র সমাজ যে প্রতিবাদে ফেটে পড়ে এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। শুধু তাই নয়, আওয়ামী, মুসলিম লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে তখন সর্বদলীয় কর্ম পরিষদ গঠন করা হয়। সর্বদলীয় কর্ম পরিষদ গঠনের উদ্দেশ্য হলো আমাদের ভাষার দাবি আদায় করা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম পরিষদ। আর 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সিদ্ধান্ত হয় যে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে। অর্থাৎ তখন থেকেই এরকমের ডিসিশন হয় ছাত্ররা এবং এখানে যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের মধ্যে যে 21শে ফেব্রুয়ারি সেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে বা 21শে ফেব্রুয়ারি দিবস হিসেবে পালন করা হবে, কারণ ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে। তো
এ সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। 16 ফেব্রুয়ারি থেকে তিনিও মহিউদ্দিন আহমেদ ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য জেলখানায় অনশনব্রত পালন করতে শুরু করেন। অনশনব্রত মানে অনশন পালন করেন। আন্দোলন নতুন মাত্রা লাভ করে 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে। 144 ধারা, যেটাকে আমরা বলি সান্ধ্য আইন। সান্ধ্য আইন মানে হলো যে একজনের অধিক বা দুজনের অধিক একত্রে বের হতে পারবে না, কোনো মিটিং মিছিল করা যাবে না, বা কোনো সভা সমাবেশ করা যাবে না। তো এরকম একটি নিয়ম কারণ, এটাকে 144 ধারা বলে। তো 21 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে। সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে এগিয়ে যায়। তো যখন সেই পাকিস্তান সরকার 144 ধারা জারি করে, তো তখন আমাদের এখানে যে ছাত্ররা সেই সুশৃঙ্খলভাবে অর্থাৎ নিয়ম মেনে সেই 144 ধারা ভঙ্গ করে রাজপথে বের হয়। এই সংগ্রামে বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয়, গ্রেপ্তার বরণ করেন এবং রফিকুদ্দিন জব্বার ও আবুল বরকত শহীদ হন। 22 ফেব্রুয়ারি সমগ্র জাতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা রাজপথ হয়ে ওঠে উত্তাল। বহু হতাহতের সঙ্গে এই দিন শহীদ হন শফিউর রহমান, আব্দুল আউয়াল, কিশোর, ওহিউল্লাহ সহ অনেকে। 23 ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত হয়, আর পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। আন্দোলন আরো বেগবান হয়, কারণ যখন এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়, এরপরে যখন পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে দেয়, তো পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে দেওয়ার ফলে আন্দোলন আরো বেগবান হয়। তো মূলত এই হলো আমাদের সেই ভাষা আন্দোলনের মূল যে প্রেক্ষাপট বা মূল কারণটি। এবারে আমরা প্রবন্ধটি পড়ব। শিক্ষার্থীরা তোমরাও প্রবন্ধটি বের করো। অমর 21-এ রফিকুল ইসলাম। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে ঘোষণা করেন যে নিখিল পাকিস্তান মুসলিম লীগ এটি একটি পার্টির নাম। তো সেই নিখিল পাকিস্তান মুসলিম লীগের যে অধিবেশন বা তাদের যে সভা, সেই সভায় সভাপতির ভাষণে যখন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। অর্থাৎ 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন যখন ভাষণ দেন সেই নিখিল পাকিস্তান মুসলিম লীগ সেই পার্টির অধিবেশনে সভাপতি হয়ে, তো সেখানে যখন ভাষণ দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তো এটি তখন পূর্ব পাকিস্তানের মানুষ মেনে নিতে পারেনি। তো তারা এর প্রতিবাদে ফেটে পড়ে বা তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদ স্বরূপ 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। অর্থাৎ 30 জানুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট পালন করে এবং সেদিনই 12 লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে 12 লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফতে রাব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কর্ম পরিষদ গঠন করা হয়। অর্থাৎ সেই দিনই বলতে সেই 30শে জানুয়ারি ওই দিনই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে। আর কাজী গোলাম মাহবুব কর্ম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। এই যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়, এই সর্বদলীয় কর্ম পরিষদের যে আহ্বায়ক হন নির্বাচিত, তিনি হলেন কাজী গোলাম মাহবুব। তো অন্যান্য সভ্যরা ছিলেন, মানে সভায় অন্যান্য যারা ছিলেন আবুল হাসিম, আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ, শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, আব্দুল মতিন ও খালিদ নওয়াজ খান। শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক, তিনি তখনও জেলে বন্দী ছিলেন। তিনি 1949 সালের মার্চ মাস থেকে একটানা বন্দী। 4 জানুয়ারি মানে 4 জানুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে। 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার নামে যে পত্রিকাটি প্রকাশ হতো সেটি বন্ধ করে দেওয়া হয়। 16 ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়।
20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে। আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ ওলি আহাদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ আবুল হাশিম যখন সর্বদলীয় কর্মপরিষদের সভাপতি হন, তো তার সভাপতিত্বে সেই পরের দিন 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও এখানে ওলি আহাদ বিরোধিতা করেছিলেন, তারপরেও এই আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ তারা 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ তারা 144 ধারা ভঙ্গ করবে না, বাইরে মিটিং বা মিছিল জনসভা করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন 144 ধারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর ছিল। সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস প্রস্তুতি চলে। পরের দিন 144 ধারা ভঙ্গ করার পক্ষে মনোবল গড়ে তোলা হয়, আর সেই মতো বহু প্লাকার্ড ফেস্টুন তৈরি করা হয়। 21 ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা এবং অন্যান্য স্থানে সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীরা ধর্মঘট পালন করে এবং সরকার 10টার পর গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়। সভায় শামসুল হক কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত জানান, কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা সে সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। আব্দুস সামাদের প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তো তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বার গেট সেটি অতিক্রম করে এবং 144 ধারা ভঙ্গ করে গ্রেফতার বরণ করতে থাকে। যখনই তারা 144 ধারা ভঙ্গ করে বাহিরে বের হয়, সেই রাজপথে বের হয়, রাজপথে আন্দোলন করে, মিছিল করে, তখন তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে। যখন ছাত্ররা সেই রাজপথে বের হয়, তখন পাকিস্তান পুলিশ হঠাৎ করেই সেই কলাভবনে প্রবেশ করে এবং বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে। ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। তো বিশ্ববিদ্যালয় কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন, জগন্নাথ হল মিলনায়তন এলাকার সমস্ত দুপুর ও অপরাহ্ন জুড়ে শিক্ষার্থীরা জনতা বনাম শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ চলতে থাকে। অর্থাৎ একদিকে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, আর একদিকে সেই পাকিস্তান পুলিশ, এদের মধ্যে যে খণ্ডযুদ্ধ চলতে থাকে। বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয়। ওদিকে 3টার সময় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। ছাত্রছাত্রীরা পুলিশের জুলুমের প্রতিবাদ জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে। পুলিশ কোনরূপ সতর্ক করে না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালায়। প্রথম দফা গুলিতে রফিকুদ্দিন জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। তো শিক্ষার্থীরা, আমরা যেটুকু আলোচনা করেছি সেখানে হলো যে সেই 21 ফেব্রুয়ারির যে পূর্ব প্রস্তুতি, অর্থাৎ 21 ফেব্রুয়ারির আগে যে কার্যক্রমগুলো হয়েছে, পাকিস্তান যখন জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল যে আমাদের পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তো সেই প্রেক্ষাপটে এদেশের যে মেডিকেল কলেজ সহ অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা যে প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল এবং তারা যে ধর্মঘট পালন করেছিল, সেই ধর্মঘটে পাকিস্তান পুলিশ যে হঠাৎ আক্রমণ করেছিল, হঠাৎ গুলি চালিয়েছিল, যাতে আমাদের অনেক ছাত্র শহীদ হয়। তো এই যে পূর্ব প্রস্তুতি এবং তার পরবর্তী যে দিক নির্দেশনা, পরবর্তী যে কার্যক্রমগুলো, সেটুকু নিয়েই এই অমর একুশের প্রবন্ধটি রচনা করা হয়েছে। আর অমর একুশের কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। তো শিক্ষার্থীরা, আমরা যেটুকু আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাকিটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, কারণ যেহেতু প্রবন্ধটি অনেক বড়, বোঝার অনেক বিষয় আছে। তো আমরা যেটুকু আলোচনা করেছি, তো
তোমরাও এরকম বাসায় করবা। তারপর যেখানে বুঝবে না অবশ্যই আমাদের কমেন্টসে জানাবে। তো আমরা দ্বিতীয় ক্লাসে পরবর্তী অংশ শেষ করব। তো আজকে আমরা এখানেই আলোচনা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।